প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আমরা বরিশালের ঘটনা নিয়ে আলোচনা শুরু করব। আপনারা জানেন যে সেখানে যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের হামলার ঘটনা এখন গণমাধ্যম এবং যে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এখন বেশ আলোচনা হচ্ছে। মামলা হচ্ছে, পাল্টাপাল্টি মামলা হচ্ছে, বিবৃতি হচ্ছে, প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে রাজনীতি এবং যে প্রশাসন অনেকটা মুখোমুখি দাঁড়িয়ে গেল কিনা এবং এর সমাধান কি হতে পারে। যে প্রান্তিক পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে সরকারের প্রতিনিধিরা থাকেন তাদের নিরাপত্তার কি হবে, সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। পর্যায়ক্রমে অন্য প্রসঙ্গ থাকবে। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি, এবং আমাদের সাথে আছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত। সৈয়দ ইশতিয়াক রেজা, যেটা বলছে, আপনি তো সব ঘটনা জানেন সাংবাদিক হিসাবে, যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে মামলা হয়েছিল দুটি। এরপরে ইউনোর বিরুদ্ধেও মামলা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির ভাষা নিয়ে কথা, প্রতিক্রিয়া সব কিছু আছে। আপনার এই যে আমলা বনাম রাজনীতি, কর্মী বা রাজনীতি অনেকটাই মনে হচ্ছে যে মুখোমুখি দাঁড়িয়ে গেল, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। এটা ঠিক প্রথমেই কিন্তু বলা যাবে না যে আমলা বনাম রাজনীতিবিদ। প্রথমে ঘটেছে কিন্তু রাজনীতিবিদ বনাম রাজনীতিবিদ। মেয়রের সাথে স্থানীয় সংসদ সদস্য, যিনি আবার পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার দ্বন্দ্ব কিন্তু এটি। প্রথম শুরুটা তাদের দুজনের মধ্যকার দ্বন্দ্বে। তাদের একটা গ্রুপিং সেখানে অনেক দিন থেকেই আছে। দুজন বহুদিন থেকেই মেয়র এবং প্রতিমন্ত্রী দুটো দলকে নেতৃত্ব দিচ্ছে, ক্ষমতাসীন দলে। সেইটারই একটা প্রভাব গিয়ে পড়েছে শেষ পর্যন্ত আমলা মানে উপজেলা প্রশাসনের সাথে, যেখানে প্রশাসন বনাম মানে বলতে গেলে রাজনীতিবিদ এই পর্যায়টা দাঁড়িয়ে গেছে। যে পরিস্থিতিটা হয়েছে এটা দুঃখজনক, কিন্তু এটা সম্ভবত অবিসম্ভাবী ছিল এই কারণে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এই কাজটা দেখছি। সংসদ সদস্যের সাথে স্থানীয়ভাবে মেয়রদের দ্বন্দ্ব হচ্ছে, উপজেলা চেয়ারম্যানদের সাথে ভাইস চেয়ারম্যানদের দ্বন্দ্ব হচ্ছে, কোথাও কোথাও জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টের সাথে সেক্রেটারির দ্বন্দ্ব হচ্ছে। আমরা কিন্তু এই খবরগুলো প্রায়ই পাচ্ছি। এটা শেষ পর্যন্ত গিয়ে প্রশাসনের যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন তাদেরকেও কিন্তু নানাভাবে জড়িয়ে ফেলছে। এখন বলা যেতে পারে যে যেহেতু বিরোধী পক্ষ খুবই দুর্বল, ওখানে সেই অর্থে কোনো বাংলাদেশের এখন বিভিন্ন প্রান্ত, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত কোথাও সেই অর্থে কোনো বিরোধী দল নেই। ফলে সরকারি প্রশাসন যন্ত্র সরকারি দলের হয়েই কাজটা করতে হচ্ছে, এই বাস্তবতা তৈরি হচ্ছে। ফলে অনেকেই বলছে এটা একটা ফ্রেন্ডলি ফায়ারে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসন বলেন আর জেলা প্রশাসন বলেন, এরা তো আসলে শেষ পর্যন্ত দিন শেষে সরকারি দলের হয়েই কাজটা করছে এবং অনেকের আচরণ তো সেরকম হয়ে দাঁড়িয়েছে। বিসিএস অ্যাসোসিয়েশন যে বিবৃতিটি দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এর ভাষা। কিন্তু আবার দেখবেন যে এর যিনি সভাপতি আছেন কবির বিন আনোয়ার, তিনি কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথেই গোলযোগ। ফলে তিনি কিন্তু এখানে প্রতিমন্ত্রীর হয়েই কাজটা করেছেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা রাখে। কিন্তু যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এটা একটা চিন্তার ব্যাপার আছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আজকে টানা তৃতীয়বারের মতন সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক চর্চা যতটা হচ্ছে তার চেয়ে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার চর্চা। এই যে ক্ষমতার চর্চা, বিভিন্ন গ্রুপে বিভক্ত ক্ষমতার চর্চা নিজেদের মধ্যে গৃহবিবাদ চূড়ান্ত আকারে এনেছে এবং সেইটার যে নানা ধরনের ম্যানিফেস্টেশনটা আমরা দেখতে পাচ্ছি। আপনার মনে আছে আদিতবাড়ি উপজেলার লালমনিরহাটের ওখানকার এক ইউনিয়নের সাথে কি ঘটেছিল? আমরা সিরাজগঞ্জে দেখেছি, পাবনাতে দেখেছি, আমরা এরকম ঘটনা অসংখ্য দেখেছি। এগুলো সবই কিন্তু দিন শেষে আপনি দেখবেন নিজেদের ক্ষমতার আধিপত্য, এবং সেটাই উপজেলা প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আমি বলবো যে এত দিন ঘটে গেল, এতগুলো মামলা, পাল্টা মামলা হলো। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত তো একজন সাংগঠনিক সম্পাদক আছে আওয়ামী লীগের, কই তাকে তো এলাকা ভিজিট করতে দেখলাম না। যে তিনি একটা সাংগঠনিক সফরে গেছেন এই ঘটনার উদ্বুদ্ধ পরিস্থিতি মানে কি হয় সেটাকে স্টক নেওয়ার জন্য, সেটা দেখলাম না।
দলের সাধারণ সম্পাদকের নিজের এলাকাতেই আমরা কিছুদিন ধরে ভয়ঙ্কর গণ্ডগোল দেখেছি, তার সংসদীয় এলাকায় তার ভাই এবং আরেকটা গ্রুপের প্রতিপক্ষ হয়ে গোলযোগ করেছে, তাকেও আমরা খুব শক্তভাবে কোনো কথা বলতে দেখলাম না এই ইস্যুতে। ফলে সামগ্রিকভাবে বলা চলে, এমনকি সিনিয়র আমলা যারা আছেন অথবা মন্ত্রী যারা আছেন, বিশেষ অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন এরকম একটা বিবৃতি দিতে পারে কিনা এরকম কোনো আলোচনাও কিন্তু কোথাও দেখছি না। আলোচনাটাকে আমরা নিয়ে যাচ্ছি আমলা বনাম রাজনীতিবিদ, কিন্তু আমরা কিন্তু গভর্নেন্সের জায়গায় আলোচনাটাকে আনছি না। সেটা হলো আমার মনে হয় সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। এই দুর্বলতার জায়গা ধরে এবং ক্ষমতার চর্চার যে বিষয়টা স্বদেশ থেকে আনলেন, সেটার দৃষ্টিতে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, আপনি কিভাবে সেটা দেখছেন? না, প্রথমে বলে যে উদ্ভূত পরিস্থিতি তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এটা এমন না যে একটা এলাকার দুটো দলের মধ্যে গোলমাল হয়েছে বা আপনার আমার মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এবং দুটো খুব বিশেষায়িত জায়গা। রাজনীতি এবং রাজনীতিবিদ, জনপ্রতিনিধি কতটুকু কাজ করবেন তারও যেমন সাংবিধানিক সীমা আছে, আইনগত সীমা আছে, একই রকমভাবে প্রজাতন্ত্রের কর্মচারী বা প্রজাতন্ত্রের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তিনি কতদূর যাবেন, কিভাবে কাজ করবেন, তারও সাংবিধানিক জিনিসগুলো মেপে দেওয়া আছে, আইন কানুন তো আছে। এর বাইরে তৃতীয় আর একটা বক্তব্যও কিন্তু আছে, সব তো আর কাগজে লেখা থাকে না। এটা নির্ভর করে যে আপনি প্রশাসক যারা থাকেন তাদের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক। দেখুন, এখন তো আমাদের বিভিন্ন কারণে, বিকেন্দ্রীকরণের কারণ হোক, পদ সৃষ্টির কারণ হোক, প্রশাসক যেমন বেড়েছে, প্রশাসকদের পদায়নও বেড়েছে, রাজনীতিতেও অনেক পদ বেড়েছে, কিন্তু সমঝোতা বা একসাথে কাজ করার জায়গাটা কিন্তু একটা ফাটল তৈরি হচ্ছে। সেইটার কারণগুলো চিহ্নিত করা, এবং যেটা বরিশালের ঘটনা কিন্তু এক না, ইস্তেক ভাই যেগুলো বললেন, আমরা একাধিক ঘটনা দেখছি। কারোর কেউ চেক ছেড়ে ফেলছেন, কারোর সাথে দুর্ব্যবহার করছেন, কারোর আরও তার বাড়িতে ডাকাতি হচ্ছে, কারো ভাঙচুর করবার চেষ্টা করাচ্ছে। আমরা তো এর আগে একেবারে যে নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়নি, মনোমালিন্য হয়নি এমন না, এটা তো সম্ভব না, কিন্তু এত বড় ঘটনা আপনি প্রকাশ্যে আসতে দেখেছেন কিনা এবং সেটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে কিনা, কয়েকটা প্রশ্ন করা খুব প্রয়োজন। একটা হলো যে জনপ্রতিনিধি যারা আছেন সেখানে তারা কতখানি কাজ করতে পারছেন বা তারা কতখানি দায়িত্ব পালন করতে পারছেন। জনপ্রতিনিধিদের যে কাজ, জনপ্রতিনিধিদের যে দায়িত্ব এবং যেভাবে রাজনীতিতে তাদেরকে গ্রাহ্য করা উচিত সেইভাবে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে কিনা বা কাজের সুযোগ তারা পাচ্ছেন কিনা। তার সঙ্গে তৈরি হচ্ছে যে এখন যে রাজনৈতিক দল দেশ পরিচালনা করছেন তারা একাধিক মেয়াদে আছেন, এবং একাধিক মেয়াদে থাকার কারণে যেটা ঘটছে, একটা জনপ্রিয় ধারা তৈরি হচ্ছে যে আপনি তার ভাষায় কথা, আপনি হয়তো কোনোদিনই ওই দল করেননি, কোনোদিন হয়তো আপনি আওয়ামী লীগের বড় কেউ ছিলেন না, বা আপনি যে অর্থে বলে যে দীর্ঘদিন রাজনীতি করে আপনি একটা দলের একটা পরিচিতি লাভ করেছেন, তাও কিন্তু না। কিন্তু একটা জনপ্রিয়তার জোয়ারে আপনি কিছু স্লোগান, কিছু কাজকর্ম, কিছু বিবৃতি, কিছু দেখানো, যোগদানের আকাঙ্ক্ষা, এবং আপনাকে কতটা দৃশ্যমান করে তোলা যায় অন্য নেতাকর্মীদের কাছে, এই ধরনের একটা অবস্থা কিন্তু তৈরি হচ্ছে। আপনি যাদেরকে মনোনয়ন দিচ্ছেন আইনসভায়, তাদের এমন আমরা অভিযোগ শুনছি যে অনেকে তাদের এলাকার সাথেও যোগাযোগ নেই, তারা অন্য কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা আইন প্রণেতা হচ্ছেন। তার মানে অনেকগুলো ফাঁক তৈরি হচ্ছে রাজনীতির মধ্যে। যে এলাকার তিনি প্রতিনিধিত্ব করেন আইনসভায়, সে এলাকার সাথে তার যোগাযোগ নেই। এলাকায় আপনি একাধিক পদ রয়েছে, উপজেলা চেয়ারম্যান রয়েছেন, মেয়র রয়েছেন, অনেক পদ আগে ছিল না, তার আবার ভাইস আছে, তাদের অনেকের পোর্টফোলিও এখনো স্পষ্ট না যে কার সাথে কাজের সম্পর্ক কি হবে, তারা কিভাবে কাজ করবেন। ফলে দ্বন্দ্বটা একটা হচ্ছে সামগ্রিক রাজনীতিতে তৈরি হচ্ছে, এই যে একাধিকভাবে নির্বাচিত যে প্রতিনিধিরা আছেন তাদের মধ্যে সমন্বয় হচ্ছে না, ফলে সেখানে আবার একটা ক্ষমতার প্রবল দ্বন্দ্ব, এটা একটা দিক। অন্যদিকে যাদেরকে আপনি প্রশাসক হিসাবে নিয়োগ করছেন, নিঃসন্দেহে তার নিরাপত্তার অধিকার আছে, তিনি যাচ্ছেন সেখানে সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে, আপনার আমার দায়িত্ব পালন করতে, তিনি কেন দ্বন্দ্বের মধ্যে পড়বেন? তিনি কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন? কেন তার বাড়িতে ডাকাতি হবে? এটা তো আমরা কখনো চিন্তাই করিনি যে আগেকার দিনে সার্কেল অফিসার কিংবা এখন ইউএনও বা ডিসির বাসায় এই ধরনের কাজ করা যেতে পারে। আপনি যদি গভীরে যান বা আপনি তথ্যগুলো সংগ্রহ করেন, তাদের মধ্যেও কি সবার সম্পর্ক ভালো যাচ্ছে? কেউ প্রোটোকল নিয়ে দ্বন্দ্বে ভুগছেন, কেউ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তার অবস্থান কি তা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। কোনো দ্বন্দ্ব হয়তো একেবারে এরকম বরিশালের মতো সামনে চলে আসছে, লালমনিরহাটের মতো সামনে চলে আসছে, কোনোটা সামনে আসছে না, কিন্তু আপনার আমার বয়সীরাই তো এখন সব জায়গায় দায়িত্বে। তাই যে তাদেরকে যদি আপনি কথাগুলো শোনেন এমনি আলাপচারিতায়, একটা অদ্ভুত রকম রেষারেষির পরিবেশ। অতএব পুলিশ প্রশাসন কিংবা যারা এই জনপ্রশাসন অন্য তাদের মধ্যে অবস্থাটা কি? ফলে নিরাপত্তা যেমন তাদের প্রয়োজন রয়েছে, তাদের কাজ করার অধিকার যেমন সেখানে রয়েছে, রাষ্ট্র তাদেরকে পাঠাচ্ছে, আপনি আমি তাদেরকে পাঠাচ্ছি, তাই না? তারা সেখানে একটা অস্বস্তিকর মধ্যে পরিবেশে পড়বেন, সেটাও কিন্তু না। কিন্তু যেটা ঘটছে আকাশ, এই দুটোর মাঝখানে আপনাকে যে জায়গায় চিন্তা করতে হবে, কারোর প্রতি আমাদের নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে কিনা। আপনি যদি বলেন যে আমাদের আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে,
যেখানে রাজনৈতিক গভর্নেন্স থাকার পরও গভর্নেন্সের ঘাটতি আছে, সেটা আলাদা আলোচনার বিষয়, কিন্তু আমরা তো একটা রাজনৈতিক শাসনের মধ্যে আছি। সেই শাসনের মধ্যে আপনার অধিক মাত্রা নির্ভরশীলতা সেখানে বাড়ছে কিনা, যদি অধিক মাত্রা নির্ভরশীলতা বেড়ে যায় কোনো পক্ষের প্রতি, তাহলে তো সেখানে অস্বস্তিকর এবং ভারসাম্যহীনতা তৈরি হবে। একই রকম ভাবে আপনি আবার অতিমাত্রায় ক্ষমতার অবস্থানের কারণে এই যে এলাকা ভিত্তিক রাজনীতি, তার উপর আবার অতি রাস্তা রাখছেন কিনা। দুটো ধারা, একটা ধারায় রাজনীতিবিদদের উপরে ক্ষমতার জন্য অতি বেশি নির্ভরশীল হচ্ছেন, আর একটা আপনি আমলাতন্ত্রের উপর বেশি, যে এটা আপনি করোনা কালে দেখেন, আপনি বন্টনের ক্ষেত্রে দেখেন। এখন যদি এই পরিস্থিতিটা তৈরি হয়, আপনি হয়তো ঘটনা এনে বলতে পারেন বিশ্লেষণ করে কার দোষ বেশি ছিল কার দোষ কম ছিল, কিন্তু তাতে আমি মনে করি না যে সমস্যার এটা সমাধান করা যাবে। আমি সতীশ থেকে বিরতিতে যাওয়ার আগে সংক্ষেপে যদি বলেন যে প্রসঙ্গগুলো আপনিও বললেন, শামীম রেজা বললেন, তো এই যে কারোর উপরে বেশি নির্ভরশীলতা বা ক্ষমতার চর্চা যেটা আপনি বললেন, যার আমরা যে আউটবাস্ট আমরা যেটা দেখছি, যে পরিস্থিতি মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে, তো এইটার সমাধান আসলে কি? এই পাল্টা মামলা দিয়ে তো আসলে সমাধান হবে না। সমাধানটা আসলে কোন পথে হতে পারে? এটা সমাধান হলো যে আমলাতন্ত্রের ভিতরকার একটা ভারসাম্য তৈরি করা। প্রথম কথা হলো যে বিসিএস অ্যাডমিন ক্যাডার কেন্দ্রিক আপনি দেখবেন যে বিশাল আমাদের সরকারি প্রশাসন তৈরি হয়েছে, সেখানে যে প্রফেশনাল ক্যাডার্স যারা আছে তাদের ভেতরে খোঁজ নিয়ে দেখবেন প্রচণ্ড দ্বন্দ্ব কাজ করছে, কিন্তু আন্তঃক্যাডার দ্বন্দ্ব প্রচণ্ড রকমের আছে। এখানে কারো উপরে অতিরিক্ত নির্ভরশীলতা কিংবা কাউকে অতিরিক্ত ক্ষমতা প্রদান। এবং আমাদের এখন কি দাঁড়িয়েছে যে আমাদের একটা ভয়ঙ্কর রকমের প্রোটোকল গ্রিড তৈরি হয়েছে একটা সরকারি কর্মকর্তাদের ভিতরে, বিশেষ করে এই উপজেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই এদের ভিতরে, পুলিশের ভিতরেও এই গ্রিড থেকে এদেরকে বের করে আনতে হবে। সেইটার জন্য রাজনৈতিক নেতৃত্বের কিন্তু অনেক চিন্তাভাবনা করা প্রয়োজন। তারা যদি অতিমাত্রায় মানুষকে প্রশাসন নির্ভর করে ফেলতে চান, তাহলে এরা কিন্তু সেই জায়গাটা নিয়ে নিবেই। আপনি এখন থানা পর্যায়ে যান, উপজেলা পর্যায়ে যান, রাজনৈতিক নেতৃত্বের কোনো কাজ দেখবেন না। তাদের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা, এলাকা আধিপত্য বিস্তার করা, থানায় যাওয়া, থানা কেন্দ্রিক তাদের চলাচল। এইটাতে কোনো রাজনীতি হতে পারে না। রাজনীতিটাই তো খুঁজে পাচ্ছি না আমি। সুতরাং রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের রাজনীতিটা কি শাসক দল হিসেবে, তার রাজনীতিটা আজকে কোথায় দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এলাকায় কিছু দিবস পালন করা, এটাই শুধু আওয়ামী লীগের রাজনীতি। কর্মীদেরকে উৎসাহ করা, উজ্জীবিত করা, আপনার বিভিন্ন ইস্যুতে তাদের কোনো অবস্থান থাকা, মাঠের মানুষের সাথে যোগাযোগ রাখা, নির্বাচন পদ্ধতিটা কীরকম হয়, বা আমরা যদি নির্বাচন সত্যি মানুষের জনপ্রতিনিধি হতে চাই, তাহলে মানুষের কাছে কিভাবে আমরা রিচ করব, মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করব, এই চর্চাটা ফিরে আনতে হবে। না আনতে পারলে এখানে কিন্তু এই দ্বন্দ্বগুলো আরও বাড়তে থাকবে। এবং একটা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সেটা প্রশাসনের লোক হোক আর পুলিশের লোক, তারা ভাবতে পারে যে আমরাই তো সরকারকে টিকিয়ে রেখেছি। এই মনোভাবটা যেন তাদের মধ্যে জাগ্রত হতে না পারে। ডক্টর শামীম রেজা, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে বরিশালের ঘটনা নিয়ে আমরা আলোচনায় ছিলাম, তো এই যে আমরা যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি যে আমলাদের মধ্যে এক ধরনের নিজেদের মধ্যে আন্তঃক্যাডার যে কি বলে দ্বন্দ্ব, বা রাজনীতিবিদদের তাদের ক্ষমতার চর্চা, বা আমলা নির্ভরতা হয়ে যাওয়ার প্রসঙ্গ বিভিন্ন কিছু আসছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সার্ভিস তো জনগণকে দিতে হবে। জনগণকে দিতে হলে রাজনীতিবিদের সাথে যিনি জনপ্রতিনিধি এবং যিনি সরকার প্রতিনিধি সমন্বয় করেই তো সার্ভিসটা দিতে হবে। সেই সমন্বয়টাই যদি না থাকে তাহলে সার্ভিসটা কীভাবে আসবে? আমরা তো আলোচনা কিন্তু ওখানেই আমরা যেতে চাইছি। ইস্তেক ভাইয়ের কথা যদি শেষ অংশটা ধরে একটু বলি, আপনি শেষ মুহূর্তে দুটোর অবস্থান দেখেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন বা যারা দায়িত্বপ্রাপ্ত, সেটা বরিশাল হোক বা কেন্দ্রীয়ভাবে হোক, তারা বড় একটা বিবৃতি দেবেন এবং তারা ওখানে অন্তত গিয়ে এটার একটা আইন তো আইনের গতিতে চলবে, সেগুলো নিয়ে আমরা মতামত দিচ্ছি না। আপনি কি এখন পর্যন্ত বড় কোনো বিবৃতি পেয়েছেন? বড় কোনো জায়গায় সেখানে সভা সমাবেশের কোনো উদাহরণ দেখছেন যে কেন্দ্রীয় পর্যায়ে বড় কেউ গেছেন, দায়িত্বপ্রাপ্ত বড় কেউ গিয়ে কেন ঘটলো, বা আমরা তো রাজনীতির দিক থেকে আমাদের দিক থেকে কেন এরকম অপ্রীতিকর অবস্থা হলো, এখনো দেখিনি। একই রকমভাবে একটা সুশৃঙ্খল প্রশাসন, তার একটা স্ট্রাকচার আছে, তার একটা প্রশিক্ষণ আছে, সেটা আইনের মধ্যে দিয়ে চলে। আইনি সুরক্ষা তিনি সবচেয়ে বেশি পান, সবচেয়ে সুবিধাদি তারা কিন্তু বেশি ভোগ করেন। আপনাকে আমাকে যেভাবে হাত কড়া পরে নিয়ে যাওয়া যাবে, তাকে কিন্তু চাইলেই সেভাবে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধরনের প্রোটেকশন তার আছে। সেরকম ক্ষেত্রে অ্যাসোসিয়েশন যে বিবৃতিগুলো দিচ্ছে বা তাদের পেশাজীবী সংগঠন যে বিবৃতি দিচ্ছে, সেটাও কি খুব গণতান্ত্রিক ভাষায় হচ্ছে?
সেটাও কি যে ভাষাই পাওয়ার কথা? আমরা তো সবসময় বলছি, প্রতিটা অনুষ্ঠানে বলছি যে আমি গেছি চাকরি করতে, আমি গেছি জনগণকে সেবা দিতে, আমার নিরাপত্তাহীনতা কেন তৈরি হবে, আমাকে রক্ষা করতে হবে। কিন্তু কোন ভাষায় আপনি সেটা প্রকাশ করছেন? সেই জন্যে যে জায়গাটা প্রয়োজন, আপনাকে তো কাজের জায়গায় আনতে হবে। আপনি যে প্রসঙ্গটা বললেন যে ক্ষতি তো হচ্ছে জনগণের, দেখুন আমি সহজ কথায় যেটা একটা বা দুটো জিনিস আমার কাছে মনে হয়, প্রত্যেকের কর্মপরিধির মধ্যে ফিরিয়ে আনতে হবে। প্রথমে আমাদের সংসদের নিচে যতজন জনপ্রতিনিধি আছেন, সেটা উপজেলা চেয়ারম্যান হোক বা মেয়র হোক, তাদের কর্মপরিধিগুলো স্পষ্ট করতে হবে। ভাইস চেয়ারদের কথা আমরা বারবার বলছি, তাদের টার্মস অফ রেফারেন্সগুলো ঠিক করে তাদেরকে কাজে যুক্ত করতে হবে। উন্নয়ন কাজের কতটুকুতে তারা থাকবেন। সরকারি ব্যয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনি দেখবেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা এই কথাই বলবেন, তারা তাদের মতো ব্যয় করতে চান স্থানীয়ভাবে। আবার আমাদের যারা জনপ্রশাসক আছেন, তারা সরকারি একটা নিয়মের মধ্যে, একটা কাঠামোর মধ্যে তারা ব্যয় করতে চান। দিনের শেষে কি হচ্ছে যে আমরা যে প্রণোদনা প্যাকেজটা দিলাম, প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন, সেটাকে আমরা পারলাম ওইভাবে দিতে? যে টাকা যখন যেখানে প্রয়োজন ছিল আমরা সেটা পারলাম না কেন? আমরা যে ঘর উপহার দিচ্ছে সরকারের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, সেটাকে ঠিকমতো বাস্তবায়ন করতে পারছে না, নির্মাণে বাস্তবায়ন করছে না, বন্টনের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছে। কেন ঘটছে? এটা একটা দুটো উদাহরণ দিয়ে বলছি। সমন্বয় হচ্ছে না। প্রত্যেকের কাজের জায়গাটা স্থির করতে হবে। যে জিনিসটা আপনার আইন দিয়ে বোঝানো যাবে না, সেটা হচ্ছে একটা তো সম্প্রীতির জায়গা থাকতে হবে। জনপ্রশাসককে বুঝতে হবে যে আমি যেখানে যাচ্ছি তার একটা নাগরিক সমাজ আছে, তার একটা গঠন আছে, সেখানে বিশিষ্ট মানুষরা থাকেন, তার রাজনীতিবিদরা আছেন, তিনি পদে থাকুন আর পদে না থাকুন, অতএব তাদেরকে নিয়ে তো তাকে কাজ করতে হবে। রাজনীতিবিদদেরকে উপলব্ধি করতে হবে যে যারা আসছেন তারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতে আসছেন, অতএব তিনি তার দায়িত্ব যেন সেখানে পালন করেন। কিন্তু কোনো একটা জায়গায় এখানে ঘাটতিটা হচ্ছে। আপনাকে আইনে যেমন ফিরে আসতে হবে, আপনার কর্মপরিধিতে আপনার ফিরে আসতে হবে, তেমন এখানে ইন্টারভেনশনের একটা দরকার আছে। আমি মনে করি যে একটা বেশ ভালো মতো ইন্টারভেনশন ছাড়া এই সমঝোতায় আসা যাবে না। আমরা সেটা প্রত্যাশা করি। সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হলো এই করোনা যে কতভাবে আমাদের ক্ষতি করছে তার তো ইয়ত্তা নেই। মানে কত জায়গায় কতভাবে মানে অর্থনীতি বলেন, শিক্ষা বলেন। কিন্তু আমরা শিক্ষা নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা শুনতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন যে একটু কমে আসলেই হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। কিন্তু এই যে 1.5-2 বছর যে ক্ষতি হয়ে গেল, প্রথম যদি আপনি বলেন যে এই যেসব শিশুরা স্কুলে যেতে পারলো না, বা যারা যেত তারা ঝরে পড়লো, কারো বিয়ে হয়ে গেল, বাল্যবিবাহ হয়ে গেল, বা শ্রমে যুক্ত হয়ে গেল, এদেরকে ফিরিয়ে আনা, আবার সেই যে ট্রাকে আনা, সেটা যে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিলেই তো সমাধানটা হয়ে গেল না। এই চিন্তাটা কি আছে কিনা, বা কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেতে পারে? 18 মাস ধরে বন্ধ, করোনার কারণে বন্ধ, এটা হলো একটা সাধারণ কথা। কিন্তু স্কুল কিভাবে খুলবে, কলেজ কিভাবে খুলবে, বিশ্ববিদ্যালয় কিভাবে খুলবে, ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষার জগতে ফিরিয়ে আনবো আমরা, কিংবা শিক্ষকরাই বা কিভাবে ক্লাসরুমে আবার ফেরত যাবেন, এর কোনো রকম এ নিয়ে যে একটা জাতীয় ভাবনা, আমার কাছে মনে হয় সেটা আমরা দেখতে পাইনি, কোথাও দেখতে পাইনি, কোথাও একটা আলোচনা পর্যন্ত শুনতে পাইনি। এটা হলো সবচেয়ে দুঃখের জায়গাটা। আপনি তো অনেকগুলো কারণ বলেছেন। একটা দেখেন যে সরকার করোনাকে নিয়ন্ত্রণ করতে পারল না, তার সরাসরি ভিকটিম অনেকেই, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ভিকটিম শিক্ষা খাত। এবং বাংলাদেশে গত 18 মাসে যে একদিনের জন্য খুলতে পারলো না, এর যে কত বড় প্রভাব কত জায়গায় পড়েছে সেটা আমাদের মতন মানুষ আসলে বলতে পারবো না আমরা। অসংখ্য ছাত্রছাত্রী তারা আর কোনোদিন ফিরতেই হতে পারবে না ক্লাসরুমে। অসংখ্য শিক্ষক আছেন যারা হয়তো এই পেশায় এমনভাবে পর্যদস্ত হয়েছেন, সরকারি চাকরি যারা না করেন, তাদের বাইরে যে শিক্ষকরা আছেন তারা হয়তো আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাদের পরিবারগুলো আসলে মার্জিনালাইজড হয়ে গেছে, প্রান্তিক পর্যায়ে চলে গেছে। কত স্কুল ঘর নাই হয়ে গেছে, ছোট ছোট স্কুল, সেগুলোও তো কাউন্টে নিতে হবে আমাদের, সেগুলো নাই হয়ে গেছে। ইউনিভার্সিটি লেভেলে চিন্তা করেন, আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে বিশাল বিশাল কাঠামো আছে এবং তাদের যে ছাত্র সংখ্যা, যে অসংখ্য ছাত্রছাত্রী সংখ্যা, তাদেরকে শুধুমাত্র আপনি বলে দিলেন অনলাইনে ক্লাস নিতে, এটার মাধ্যমে কি সম্ভব? এতগুলো ছাত্রছাত্রীকে আপনার ইন্টারনেট লাগবে, ডিভাইস লাগবে, তাদের আর্থিক সহায়তা লাগবে, কিছুই করা গেল না। বরং আমরা যেটা দেখলাম, একটা ডিজিটাল ডিভাইড কিন্তু আরও বেশি শার্প করলাম আমরা। প্রথম কথা হলো শহর এবং গ্রাম। শহরের স্কুলগুলো যদিও কিছুটা পেরেছে, গ্রামের স্কুলগুলো একেবারেই অনলাইন ক্লাস নিতে পারেনি প্রান্তিক পর্যায়ে। দরিদ্র পরিবার তো পারলই না, এমনকি মধ্যবিত্ত পরিবারই পারে না, কারণ মানুষের রোজগার কমে গেছে, সন্তানের জন্য এগুলো করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে, অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর্লি এজে বিয়ে হয়ে যাচ্ছে, অনেক শিশু শ্রম বেড়ে গেছে।
তারপরে যেটা হয়েছে যে প্রাইভেট এবং পাবলিক যদি চিন্তা করেন আপনি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দাবি করছে যে তারা নাকি সম্পূর্ণ খোলা ছিল, তারা কি একটা ডিজিটাল এবং ফিজিক্যাল এডুকেশনের সমন্বয় করে ফিজিটাল করেছে। এগুলো শুনতে ভালো লাগে, বাস্তবতা কতটা সেটা আমরা জানি না। হয়তো কিছুটা করলেও করতে পারে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে সেশনে, পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পারছে না। ইংরেজি মাধ্যম সম্পূর্ণ পয়সা নিচ্ছে, কিন্তু এর মধ্যে এত টাকা মাফ হয়নি, কিন্তু অসংখ্য পরিবার আমাদের কাছে অভিযোগ করে তারা অনলাইনে ক্লাস নিয়েছে। অনলাইনে ক্লাস আমি নিজে শিক্ষকদের মধ্যে শুনেছি, যদি একটা ক্লাসে 50 জন থাকে, অনলাইনে তারা 22 জন 23 জন পান, তার মধ্যে 13 জনের চেহারা দেখা যায় না, তারা কি আদৌ ক্লাস করছে না কি করছে, কোনো সময় কারোরই দেখা যায় না। সব মিলিয়ে আমরা শিক্ষা খাতটাকে পর্যদস্ত করেছি এই করোনা কালটাতে। এখন এটা থেকে উত্তরণের উপায়টা কি, এই একটা ভাবনা জাতীয়ভাবে চিন্তা করা উচিত। এটা তো প্রশাসনিক আদেশে কিন্তু এটা হবে না, কিন্তু যে এত তারিখ থেকে আমরা খুলে ফেলবো, প্রধানমন্ত্রী এতদিন পরে বলেছেন। আমাদের একটু বেস্ট প্র্যাকটিসটা দেখতে পারি আমরা, যে আমাদের আশেপাশের দেশগুলো কিভাবে করেছে বা অন্যান্য দেশগুলো কি করেছে। টিকার ক্ষেত্রে আপনি যদি এভারেজ চিন্তা করেন, গ্লোবাল এভারেজ টিকা 22%, আমাদের মাত্র 4%। তাহলে টিকাকরণেও কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে গেছি। টিকার ক্ষেত্রে শিক্ষকরা, শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে কিনা, পেলে কিভাবে হবে। আচ্ছা ধরেন এখন ঢাকা ইউনিভার্সিটিতে এই টিকার আমরা যদি সবচেয়ে বড় ইউনিভার্সিটি হিসেবে চিন্তা করি, তার স্টুডেন্ট, কর্মচারী, শিক্ষক, একটা সেকশন থেকে তো চিন্তা করলে হবে না, পরিবার, তাদের টিকাটা কোথায় দেওয়া হবে? তারা কি ঢাকা মেডিকেলে দিবে না ঢাকা ইউনিভার্সিটিতে নিজস্ব মেডিকেল সেন্টারে হবে? সেই শুধু রেজিস্ট্রেশন কিন্তু ফ্যাক্টর না, কিন্তু আবার কোর্স কারিকুলামটাকে তো আপনাকে রিভাইজ করতে হবে। যে বিশাল কোর্স ছিল সেটাকে হয়তো আপনি কমিয়ে আনবেন, একটা কার্যকরী কোর্সের মধ্যে নিয়ে আসবেন, যেহেতু সময় কম পাচ্ছেন। সেটা কিভাবে হবে? কোন ধরনের বড় ধরনের শিক্ষকদেরকে সেই জন্য যেগুলো বললেন এইগুলো নিয়ে যে জাতীয় ভাবনা আমি কোনো দেখতে পাই না। একটা চিন্তা করা যে তাহলে আমরা খুলবো 2 মাস পরে বা 3 মাস পরে, কি কি হবে, কোনটার পরে কোনটা হবে, মানে এটা তো আপনার কথা অনুযায়ী আমাদের সর্বাঙ্গে ব্যথা। এটা আমি জানি না, আমি এখন আমাদের সাথে একজন প্রফেসর আছে ঢাকা ইউনিভার্সিটি, তিনি প্র্যাকটিক্যালি লেখাপড়া করাচ্ছেন, তার কাছে এটা শুনি, ডক্টর শামীম রেজা। আমি প্রথমে শিশুদের কথাই বলবো। এই যে ক্ষতিটা হয়ে গেল, আমরা স্কুল খোলার কথা বারবার বলছি, সমাধানটা সেক্রেটারি যে অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, আপনি কি দেখছেন বা সমাধান কিভাবে হতে পারে? দেখুন, ইস্তেক ভাই আমার আলোচনা বানানো সহজ করে দিয়েছেন, মানে খুব ভালো আলোচনা করেছেন। একটা হলো, প্রথম দিকে আমরা যে আলোচনাগুলো করেছি তাতে শিক্ষার সমস্ত স্তরকে আমরা এক করে আলোচনা করেছি। এটা ভুল। আপনাকে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা সেটা মাধ্যমিকে কাজ করবে না, মাধ্যমিকের আলোচনা উচ্চ মাধ্যমিকে কাজ করবে না। বিশ্ববিদ্যালয়ে আর একটা স্তর, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার একাধিক স্তর আছে। এটা মেডিকেল শিক্ষা একরকম, প্রকৌশল শিক্ষা একরকম, বিজ্ঞান এবং অন্যান্য শিক্ষাগুলো একরকম। আমরা মনে করেন তো এই পুরো সময় ধরে মাদ্রাসা নিয়ে খুব একটা আলোচনা করেছি কিনা, যে বিরাট যে একটা খাত, তার ভাবে তো বিভিন্ন ধরন আছে, কিন্তু তারা কোথায় গেলেন? তারা কি সময় ক্লাস করেছেন নাকি করেননি? এবং আবার কোনো কোনো মাদ্রাসার সঙ্গে কিন্তু যদি শিশু বয়সীদের ধরি, তাদের খাওয়া পড়া থাকারও একটা বিষয় যুক্ত থাকে, সেটা কোথায় গেল? আমাদের স্কুলগুলোর মধ্যে উনি বলেছেন ইংরেজি মাধ্যম, আমাদের সাধারণ মাধ্যম, সেগুলো তো আছে। এখন আপনি যদি মাধ্যমিক স্তর নিয়ে ভাবেন, তাহলে একটা জিনিস স্বীকার করতে হবে যে আমাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি যে পৃথিবীতে গত শতকে আরো হয়নি এরকম বলবো না। এটা প্রথম বিশ্বযুদ্ধের অতটা না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ক্ষতি দেখেছি। গ্রেট আমেরিকান ডিপ্রেশনের সময় 1 দশকে খারাপ অবস্থা দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তাতে শিশুরা দাঁড়িয়ে কাপড় বিক্রি করা, আমাদের মতো জিনিসপত্র আমরা বিক্রি করতে দেখেছি। তার মানে ক্ষতি হয়েছে প্রত্যেকেরই। ক্ষতিগুলো কি করে পূরণ করে নেওয়া যায়, আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না। এটা তো স্কুল পর্যায়ে, আপনি তো বলতে পারেন যে তাদের হয়তো এরকম রেগুলেটরি বডিটা এত শক্তিশালী না বা বলবার কেউ নাই, কিন্তু যাদের শক্তিশালী আছে তৃতীয় স্তরের যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে, তাদের রেগুলেটরি বডি থেকে কি আপনি বড় কোনো কিছু পেয়েছেন, কোনো প্রস্তাব যে এই আমরা জাতির কাছে দিচ্ছি? প্রধান যে বিশ্ববিদ্যালয়গুলো, সে প্রাইভেট হোক আর পাবলিক হোক, যার সামর্থ্য আছে, যার গবেষণার জন্য কিছু পয়সা ব্যয় করতে পারে, লিখতে পারে, একটা রিপোর্ট দিতে পারে, তার কাছ থেকে কি এই পর্যন্ত কিছু পেয়েছেন? যে এই দুটো ভাগ হয়ে গেছে। আমরা চিন্তা করি দর্শন দিয়ে ভাবছি, জীবন দিয়ে ভাবছি, শিক্ষা প্রশাসকরা আর এক রকম ভাবছেন। আবার আমাদের ভাবনার সঙ্গে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভাবনা আবার অনেক সময় মিলছে না। অতএব এটা যদি আপনি একটা বড় আকারে চিন্তা না করেন, তাহলে আপনার ইউনাইটেড নেশনস বিল্ডিং এর বাইরে প্রতীকী কি করলো কোন সংগঠন, ভেনিজুয়েলা কি করলো, যুক্তরাজ্য কি করলো, এটা চিন্তা করে আপনার কোনো লাভ নেই। যুক্তরাজ্য টিকা দিয়ে ক্লাসে নিতে পারে, আবার ক্লাস থেকে বের করে বাড়িতে পড়ানোর মতো ব্যবস্থা করতে পারে। যুক্তরাষ্ট্র 3 বার এই কাজ করার সক্ষমতা রাখতে পারে, আপনি আমি কিন্তু রাখি না।
পাশের দেশ ভারত আপনার চাইতে অনেক অনেক গুণ সক্ষম, তারপরেও সে কিন্তু বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। আপনার প্রশ্নের একক উত্তর দেওয়া যাবে না। ক্ষতি পোষানোর আমি যেটা মনে করি যে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত একটা বড় আকারের পরিকল্পনা নেওয়া যায়। যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা পূরণের লক্ষ্যে যেমন তাদের এমন হতে পারে যে আপনি এখন যে কারিকুলামে পড়াচ্ছেন বা যে সিলেবাসে পড়াচ্ছেন তার পরিবর্তন আনতে হবে। কারণ মূল ঘাটতিটা তৈরি হয় গণিত বিষয়ে, না হলে মৌলিক বিজ্ঞান বিষয়, না হলে ভাষা বিষয়। আমরা অনেকগুলো পড়াই, যেমন 8টা বা 10টা বিষয় পড়াই, কিন্তু দরকার আমাদের মূল জায়গা তো ওই 3টা। তো ওই যে ক্ষতিটা হয়েছে, এখন যদি আবার আপনি তাকে ওই 10টা জিনিসই পড়াতে যান সেটা হবে না। সুতরাং তার নিয়মিত পড়াশোনার বাইরে এমন হতে পারে অতিরিক্তভাবে আপনাকে গণিত, বিজ্ঞান এবং ভাষার উপরে জোর দিতে হবে। তার অর্থ কি? আপনার আরও রিসোর্স অ্যালোকেশন দরকার পড়বে। আপনার বাজেটে সেই প্রতিফলন দেখছেন, জাতীয় পর্যায়ে কি সে আলোচনা দেখছেন, সেটা আবার প্রত্যেকে বাস্তবায়ন করতে পারবে কিনা। এইটা যদি আপনি করেন তাহলে এই ক্ষতিটা পুষে ওঠা সম্ভব। কারণ সে কিন্তু উচ্চ মাধ্যমিকে যার আবার ক্ষতি হচ্ছে তারটা ভিন্ন মাত্রা। তার মানে বিভিন্ন মাত্রা আছে এবং সেটা নিয়ে আসলে ভাবনা দরকার। আমি একেবারে আপনার কথার মাঝে একটা বিঘ্ন একটা একেবারে এক লাইনে যোগ করি। আমরা টেকনিক্যাল এডুকেশনের কোন আলোচনাটা করেছি এই 2 বছর? আপনি বলেন, যাদেরকে আমরা মধ্যপ্রাচ্যে পাঠাতে চাই, যাদের ডিভিডেন্ডের উপর আমরা নির্ভর করতে চাই, তাদেরকে আমরা কোথায় কাটাবো? এবং আমি মনে করি যে ড্রপ আউটের যে কথাটা আসছে, ভুলে যাওয়ার আগে বলি, এই যে আমাদের গ্রামে যে মেয়েদের যদি ড্রপ আউট হয়, তাদের যদি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা তারা যদি এই প্রক্রিয়া থেকে ছিটকে চলে যায়, কিংবা যে শিশু কর্মজগতে যেতে বাধ্য হচ্ছেন, আমি মনে করি যে বেসরকারি সংস্থাগুলোর এখন যে কার্যক্রম আছে সেই কার্যক্রম পরিমার্জন করা দরকার। অন্য সময় যে কাজগুলো করতেন, তারা যে খাতে করতেন, ধরুন 10টা খাতে তারা কাজ করতেন, সেগুলোকে কমিয়ে এনে আমার মনে হয় যে এইভাবে করা উচিত যে এখানে জোর দেয় যে অনানুষ্ঠানিকভাবে যার এই যে ঝরে পড়া বা যার ক্ষতিটা হয়েছে তাকে কিভাবে আবার মূল ধারায় ফিরিয়ে আনা যায়। যেটা আলোচনা করছিলাম, করোনায় যে শিক্ষা ক্ষতি হয়েছে বিভিন্নভাবে আপনারা বলেছেন। যেমন ধরুন, আসলে ডক্টর শামীম রিজাও যেটা বলেছেন, আপনিও বলেছেন যে একটা প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে দেখতে হবে। সেটার জন্য জাতীয় ভাবনা দরকার, পরিকল্পনা দরকার, বাজেট অ্যালোকেশন দরকার, এবং যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে তাদেরকে তাদের দরকার, অংশগ্রহণ দরকার। যে আমি যদি মাধ্যমিক পর্যায়ের কথা একটু বলি, ধরেন এইচএসসি যারা পাশ করেছে, এবার অটো পাস দেওয়া হয়েছে, একটা ছেলে বা একটা মেয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলো, একদিনও কলেজের বারান্দায় গেল না, উচ্চ মাধ্যমিক পাশ করে ফেললো, সে বিশ্ববিদ্যালয় বারান্দায় এখন যাবে। এই ছেলে বা এই যে একজন তো না, অসংখ্য এরা সারা জীবনে কলেজ জিনিসটা কি তারা বুঝলো না। এই ক্ষতি কি কখনো পোষানো যাবে? বা এরা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তারা কি প্রোডাক্ট তৈরি হবে? আপনি তো পরের প্রশ্ন করছেন, বিশ্ববিদ্যালয় যেতে পারবে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। কারণ করোনা আর কতদিন থাকবে, আমরা কতদিনের টিকার আওতায় মানুষকে আনতে পারবো, ভর্তি পরীক্ষা কতদিন নিব, নিতে পারলে কতজনকে নিতে পারবো, কোন ক্রাইটেরিয়াতে নেব, কিছু দেখি না। আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম, অনেকে অপছন্দ করেছেন। লেখাটার মধ্যে আমি বলেছিলাম, একদিকে হলো যে রাষ্ট্রীয় ভাবনাটা, যেটা প্রশাসনিক, রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রী এরা ভাববেন, অন্যদিকে শিক্ষাক্ষেত্রে যে নেতৃত্ব আছে, এডুকেশন লিডারশিপ, তাদের দিক থেকেও তো কোনো প্রস্তাবনা পাচ্ছি না আমরা। একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, তারা একটা প্রস্তাব দিক যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কি চাই, অথবা পাবলিক ইউনিভার্সিটির পক্ষগুলো থেকে কোন একটা প্রস্তাবনা আসুক, কলেজগুলো থেকে শিক্ষকরা বলুক, তারা তো বিসিএস পাস করেই কলেজে শিক্ষকতা করতে যাচ্ছেন, তারা বলুক, তারা একত্রিত হোক, তারা আছে তাদের এই সময় বেতন হইল কিনা, বোনাস হইল কিনা, ইত্যাদি হইল কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা শিক্ষার ভাবনা তো আসছে না। পশ্চিমবঙ্গে দেখেন আপনি, আমি পড়ছিলাম যে পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলররা বসে তারা এখন শিক্ষকদেরকে দায়িত্ব দিচ্ছে, আপনারা ঠিক করেন যে করোনার পর ইউনিভার্সিটি খুললে কতটা কার্যকরভাবে সিলেবাসের সাথে পড়ুয়াদের সংযোগ ঘটানো যাবে। তা এটা তো একটা ভাবনা, এই ভাবনাটা কোথায় আমার? আমি কিন্তু সেই ভাবনাটা দেখতে পাচ্ছি না। আপনি শ্রীলঙ্কার দৃষ্টান্ত দুদিন নেন, শ্রীলঙ্কাতে কিন্তু ওই যেটা উনি বললেন যে কখনো খুলেছে, যখন বেড়ে গেছে তখন ফেরত নিয়ে আসছে, আবার যখন একটু কমেছে তখন মাধ্যমিক পর্যায়ে খুলেছে, ছোটদের বন্ধ রেখেছে, মানে নানা ধরনের এক্সপেরিমেন্ট। আমরা একটা এক্সপেরিমেন্ট কোথাও দেখলাম কিনা? আমরা ফ্রান্সের এক্সপেরিমেন্টটা যদি চিন্তা করেন, তারা ইভেন ডে, অড ডে নানাভাবে চিন্তা করেছে যে একদিন যাবে একদিন যাবে না, সেগমেন্ট করেছে। আমাদের তো একটা প্রক্রিয়া কোথাও দেখলাম না। এই কারণে আমি বলছি যে আমাদের কোনো ভাবনাটাই ছিল না। এবং এই যে অসংখ্য ছেলে মেয়ে যারা কলেজের করিডোরটাই দেখলো না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলে গেল, পাশ করে ফেললো, হ্যাঁ তাদেরকে নিয়ে হয়তো আমরা বলতে পারি যে তারা পরিস্থিতির শিকার হয়েছে,
কিন্তু জাতি তো একটা বড় শিকারে পরিণত হয়েছে, এবং আমরা এর থেকে কি করে মুক্তি পেতে পারি, আমার কাছে মনে হয় একটা সমন্বিত কম্প্রিহেন্সিভ ভাবনা দরকার, একদম প্রাইমারি লেভেলে থেকে শুরু করে উচ্চ পর্যায়ে। আমরা প্রাইমারি থেকে টারশিয়ারি পর্যন্ত একই রকম ভাবনা ভাবলে তো হবে না, এটা সেগমেন্টেড হতেই হবে আপনাকে। তার মধ্যে আবার কত পেরিফেরি সমন্বয় আছে, লাগবে। আরো কত পেরিফেরি আছে। মাদ্রাসা তো একটা পেরিফেরি আমাদের কনটেক্সটে, আবার কোথাও কোথাও তারাই হয়তো মূলধারা। তো আমি এই ভাবনাগুলো আমি মনে করি যে শুধুমাত্র ইউনিভার্সিটি খুলে ফেলবো, স্কুল খুলে ফেলবো, এই ভাবনার বাইরে গিয়ে আমাদেরকে একটু জায়গা মতো, যেটাকে বলে যে মাইক্রো লেভেলে একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে। ম্যাক্রো লেভেলে চিন্তা ভাবনা করছি অনেক আমরা। আমি একেবারে তিনটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, এর আগে হয়তো একটু বলবার চেষ্টা করেছি। একটা হলো যে দেখেন, প্রথমেই যে বারবার ঐতিহাসিক উদাহরণগুলো দিচ্ছি তার একটা কারণ আছে। আমরা ফিরে দেখতে বলছি যে এত বড় বিপর্যয়ের পরে কি করে জাপান উঠে দাঁড়িয়েছিল, ভিয়েতনাম 17-18 বছর যুদ্ধের পরে ভিয়েতনাম কি মরে গেছে, সে কিভাবে দাঁড়িয়েছে। আমি কিন্তু তুলনা করছি না মহামারীর সঙ্গে, কিন্তু আমি দেখতে বলছি যে তার অ্যাপ্রোচটা কি ছিল, তার কোন কর্মকৌশল গ্রহণ করে সে আবার 5-7 বছরের মধ্যে সে আবার ফিরে আসতে পেরেছে। যে আলোচনা আমরা করছি আমার কাছে দুটো বা তিনটা জিনিস মনে হচ্ছে। যেটা আপনি বলছিলেন যে তাকে যে পরীক্ষা ছাড়া আমি বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য প্রস্তুত করে দিলাম, সে কিভাবে করবে। দেখুন, প্রি কোর্স কিন্তু অনেক জায়গাতে আছে, প্রাক ডিগ্রি আমাদের এখানেও ছিল কোনো কোনো ক্ষেত্রে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এটা প্রয়োজন হয়নি। সে একবারে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বিশ্ববিদ্যালয়ে যে প্রক্রিয়া হোক সে অংশগ্রহণ করেছে। আমার মনে হচ্ছে যে যদি এটা ধরে নিয়ে এটা আরও যদি 1 বছরের যে টানতে হয় বা একটা লম্বা সময় যায়, আমাকে প্রাক কোর্সে যেতে হবে বা প্রি কোর্সে যেতে হবে। সেটার জন্য যে চিন্তা ভাবনা দরকার, প্রি কোর্স কি সে বাড়িতে বসে করবে? ধরুন সে উত্তরবঙ্গের, তাহলে প্রি কোর্সটা সে উত্তরবঙ্গে বসেই করতে পারে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ধরে নিন আপনি গণযোগাযোগ বিভাগে ভর্তি হতে চান বা আপনি পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হতে চান, আপনার প্রি কোর্স শেষ করতে হবে। কারণ আপনি তো একটা ব্যবধানের মধ্যে পড়ছেন, আপনি তো ওটা করেননি। আপনার ক্যাম্পাসের ঘাটতি আছে, যাবার ঘাটতি আছে, আপনার অনেক জিনিস জানার ঘাটতি আছে, সেগুলো আপনি দেননি। সেইটা একটা নির্দিষ্ট, সেটার জন্য আপনাকে আবার কারিকুলাম তৈরি করতে হবে। অর্থাৎ যে জায়গাতে পড়বে, যে ফ্যাকাল্টিতে করবে, সব সাবজেক্ট অনুযায়ী হয়তো করা যাবে না, তার জন্য একটা প্রি কোর্স লাগবে হয়তো 1 বছরের বা 2 সেমেস্টারের। এটা শেষ করবার পরে আপনি মূল কোর্স আসবেন। এটা একটা। ঝরে পড়াদের ক্ষেত্রে আমি আবারও বলছি পুরনো কথাটা, যে এগুলো কখনো এই স্বাভাবিক আলোচনা প্রক্রিয়ায় তাদেরকে আনা যাবে না। আপনাকে অবশ্যই বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান মিলে কাজ করতে হবে, যে নারী শিশু এবং আমাদের অর্থাৎ মেয়ে শিশু এবং ছেলে শিশু যারা ঝরে পড়েছে তাদেরকে অনানুষ্ঠানিকভাবে আগে অন্তত ওই গ্যাপটা পূরণ করে তারপর আবার কি করে তাকে মূলধারায় ফিরিয়ে আনা যায়, এবং প্রয়োজনে ছাড় দিতে হবে যে এইভাবে তোমাকে ভর্তি হতে হবে, এত কঠোর হলে চলবে না। সে যদি 5ম শ্রেণী থেকে ড্রপ আউট হয়ে থাকে, তাহলে কি করে 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে ওটা পূরণ করে আবার তাকে 6ম বা 8ম শ্রেণীতে আনা যায়, সেটা একটা দরকার। এবং এর সাথে আমার যেটা মনে হচ্ছে যে 3 নম্বর আমার যেটা, আমাদের প্রচুর পরিমাণে টেকনিক্যাল এডুকেশনের অপরচুনিটিস ওপেন করতে হবে। কারণ আপনি পারবেন না, আপনি সবাইকে আসলে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত এনে যে অবস্থাটা দাঁড়াবে, বিশেষ করে আমরা কিন্তু সাধারণ আলোচনা করছি, আমরা আলাদাভাবে বিজ্ঞান নিয়ে আলোচনা করছি না, আমরা আলাদাভাবে প্রকৌশল শিক্ষা নিয়ে আলোচনা করছি না, আলাদাভাবে কৃষি শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতে পারছি না। এটা যদি চিন্তা করেন, এক হলো যে ওই প্রাক কোর্স হয়তো আমাদের যেতে হবে, এটা তো আর আমরা শিক্ষা প্রশাসক না যে আমাদের প্রস্তাব দিলেই কালকে কেউ গ্রহণ করবেন, কিন্তু আলোচনা দরকার। একই সঙ্গে বলবো, বিরাট একটা অংশ সম্ভবত এই প্রক্রিয়া আমরা আনতে পারবো না, তাদের জন্য প্রচুর পরিমাণ টেকনিক্যাল এডুকেশনের সুযোগ তৈরি করতে হবে। এই টেকনিক্যাল এডুকেশন আমি কিন্তু কেবলমাত্র ওয়েল্ডিং করা, বিদ্যুতের কাছ থেকে মধ্যপ্রাচ্যে যাব ওইটা বোঝাচ্ছি না, সেটা পলিটেকনিক জাতীয় হতে পারে, পলিটেকনিকের মতো ওরকম আরো প্রায়োগিক স্পেশালাইজ কোর্সে। তাতে একটা সুবিধা হবে যে পরবর্তীতে যদি আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে আমরা উন্নত দেশের মধ্যে, যেখানে আপনি জানেন 2 রকম ডিগ্রি আছে, যেমন অ্যাসোসিয়েট ডিগ্রি একটা আছে, যেটা আপনি 2 বছর একটা কমিউনিটি কলেজে গিয়ে 2 ইয়ার্সের একটা ডিগ্রি নিলেন, ওই যে অনেকটা আমাদের আগে যেমন আমরা পাস কোর্স করতাম বা এরকম, কিন্তু ওটা আরো বিশেষায়িত। আপনি যদি পরে আপনার কুলায়, আপনার মেধায় কুলায়, আপনার অর্থে কুলায়, সময়ে কুলায়, তাহলে আপনি পরবর্তীতেও যাবেন। অতএব এই টেকনিক্যাল এডুকেশন অপরচুনিটিসটা যদি ওপেন করা যায়, তাহলে আপনি পরবর্তীতে আবার চিন্তা করতে পারবেন কয়েক বছর পরে যে তাদেরকে আবার স্নাতকোত্তর পর্যায়ে ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু এর জন্য যে জাতীয় কর্মপরিকল্পনা, যে চিন্তা, যে মেধার সন্নিবেশ, বাজেটের যে চিন্তা ভাবনা, যে ধারাবাহিকভাবে আমরা কি করব, এবং সবচেয়ে বড় কথা, আপনি শুধু নির্ভর করছেন তরুণ জনগোষ্ঠীর উপরে, যে আর কতদিন হলে আমরা তাদের কাছ থেকে আরো সুবিধা পাবো, আরো অর্থ উপার্জন আমি করতে পারবো। কিন্তু আপনি কি ভেবে দেখছেন যে 3 বছর প্রায় চলে যাবে, এই আবার ফিরতে ফিরতে আরো যদি 2 বছর চলে যায়, তো আপনি তো শুধু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে লাভ নেই, তার স্বার্থটাও দেখতে হবে। আমরা একদম শেষ 2 মিনিটে যদি স্বদেশ শেষ করেন, যে সেটা হলো যে আপনি বলছিলেন যে শুধু নির্বাহী আদেশ বা সরকারি আদেশ দিয়ে তো এগুলো আসলে হবে না, খুলে দিলেই তো হবে না। কিন্তু যাদের ভাবনা, যারা ভাবা দরকার, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছিলেন এক্সাম্পল হিসাবে, আরও অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে যারা এটা শিক্ষা নিয়ে কাজ করে, তাদের তো কোনো এগিয়ে আসার ইয়ে দেখছে না। মানে এখন তাহলে
শুধু সরকারই এগিয়ে আসবে আর যারা স্টেক হোল্ডার আছে তারা চুপচাপ বসে থাকবে, সেটা তো হতে পারে না। কিন্তু কোনো স্টেক হোল্ডারদের থেকেই তো আমি সেরকম কোনো উদ্যোগ দেখছি না। না, এটা তো আসলে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হয়, সরকারকে উদ্যোগ নিতে হয়। স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে কিন্তু সরকারই এমন একটা এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় যেখানে তারা এই জিনিসটা ফিল করেন। আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা পুরা রাষ্ট্র, সরকারি প্রশাসন, আমাদের সমাজ ব্যবস্থা পুরাটাকে ওয়ান ওয়ে একটা ট্রাফিক বানায় ফেলেছি, যে সরকারই সব কিছু করবে। এই ভাবনাটাও কিন্তু আমরা মানুষের ভিতরে নিয়ে এসেছি যে কোনো কিছু ঘটলে। এখানে কাউকে ব্লেম দেওয়ার জন্য অথবা কাউকে স্তুতি গাওয়ার জন্য নয়, এটা কিন্তু একটা কার্যকরী পদক্ষেপ। নানা জায়গা থেকেই চিন্তাভাবনা করা দরকার, কিন্তু উদ্যোগটা নিতে হবে কিন্তু লিডারশিপের জায়গা থেকে। সেই লিডারশিপটা কিন্তু দিন শেষে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়েরই, এবং শিক্ষা মন্ত্রণালয়ই ঠিক করবেন। ঠিক আছে, তিনি একটা উদ্যোগ নিতে পারেন, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরদের সাথে বসুন, কলেজের প্রিন্সিপালদের সাথে বসুন, প্রধান শিক্ষকদের সাথে বসুন, শিক্ষা নিয়ে যারা কাজ করেন। আমি দেখি মাঝে মধ্যে তারা টেলিভিশনে এসে কথাবার্তা বলেন, গণসাক্ষরতা অভিযান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষার এনজিও আছে তারা, কিন্তু তাদের প্রায়োরিটিটা কি, তারা কি ভাবছে, তারা কি একটু তাদের মনোযোগটা সরিয়ে আনছে কিনা, একেবারেই পিন পয়েন্ট করছে কিনা। ধরেন শুধুমাত্র মেয়েরা যারা ড্রপ আউট হচ্ছে তাদের ব্যাপারেও তো একটা খুব স্পেসিফিক ভাবনা হতে পারে তাদের জায়গা থেকে। এই ভাবনাটা সকলেরই ভাবা উচিত এবং ভাবতে হবে কিন্তু। কারণ হলো আমরা আশা করে আছি কি স্কুল খুলবে, ইউনিভার্সিটি খুলবে, কলেজ খুলবে, কিন্তু যদি খোলা না যায়, যদি করোনা আবার একটা বড় ধরনের ধাক্কা দেয়, তখন কি হবে, শিক্ষার কি হাল হবে, ওই ভাবনাটা মনের মধ্যে আনা দরকার। জি, ডক্টর শামীম রেজা এবং সৈয়দ শেখ রাজি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু পথ নির্দেশনা বলা যেতে পারে, ফুড ফর থট পেয়েছি। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।